বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের বাঙ্গালার নব্য লেখক দিকের প্রতিনিবেদন প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধটি আলোচনার শুরুতে যে কথাটি আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে যে এই প্রবন্ধটি লেখা হয়েছিল 19 শতকে। 19 শতকে পুরা বাঙ্গালায়, যেটাকে বলে যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে যে বঙ্গ, সেটাই এখানে লেখক বোঝাতে চেয়েছেন। এখানে তখনকার দিনে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ছাপাখানা প্রতিষ্ঠিতর মাধ্যমে এবং টাইপের জন্য যে বাংলা হরফ তৈরির মাধ্যমে মানুষের সবার জন্য ছাপাখানা যখন একদম সহজলভ্য হয়ে যায়, তখন লেখার প্রতি সবার একটা আগ্রহ প্রকাশ হয় এবং সেটা কি বলে যে লেখার জন্য হিরিক পড়ে। এখন যেমন তোমাদের যে ফেসবুক বা সামাজিক মাধ্যম, ফেসবুক এবং ইউটিউব, যে বিভিন্ন সামাজিক মাধ্যমের যেরকম একটা প্রচলন বা হিরিক, ঠিক তখন সেই 19 শতকে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শুরু করেছেন, ঠিক তার সময় ঠিক তেমনি এখানেও সাহিত্য চর্চা এবং পেপার পত্রিকায় লেখার জন্য মানুষের মধ্যে একটা হিরিক পড়ে। তো তখনকার দিনে যে যারা নব্য লেখক ছিলেন, তাদের প্রতি যে তার যে উপদেশ বা নিবেদন, সেটা কি ছিল, সেটাই কিন্তু বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে তুলে ধরা হয়েছে। এই প্রবন্ধটি আলোচনার শুরুতে আমি তোমাদের যে বিষয়টি একটু অবশ্যই মনে রাখা উচিত, যে তোমরা মনে রাখবে যে এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রচার পত্রিকায়। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম 1885 সালে প্রচার পত্রিকায়। হ্যাঁ, 1800 প্রচার পত্রিকায়। তারপরে এই প্রবন্ধটি বিবিধ প্রবন্ধে সংকলিত হয়েছে। সুতরাং তোমাদের যেরকম কবিতার ক্ষেত্রে যে একটা বিষয় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা ছোট গল্পর ক্ষেত্রে কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক তেমনি প্রবন্ধ এটা নেওয়া হয়েছে। তোমরা মনে রাখবে যে পরবর্তীতে এটা প্রবন্ধ সংগ্রহ সুতরাং তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন প্রবন্ধ, কোন পুস্তক থেকে বা কোত্থেকে সংকলিত করা হয়েছে, তখন তোমরা বলবে যে প্রবন্ধ সংগ্রহ, প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখন আমরা এটার যে মূল বিষয় বস্তু, যেটা আমি একটু বললাম যে সূচনার পরে যে এই প্রবন্ধ কোন কোন বিষয়গুলো তুলে ধরেছে, সেটা আমরা শুরু করব। এখানে 13টি ছোট অনুচ্ছেদের মাধ্যমে লেখক এই প্রবন্ধের যে কথা সেটা বলেছেন। প্রথম যে অনুচ্ছেদ রয়েছে সেখানে বলেছেন যে খ্যাতির জন্য লিখবেন না, যশ বলতে আমরা এখানে খ্যাতি এই বোঝাচ্ছি। হ্যাঁ, তা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। সুতরাং তখনকার দিনে যে নব্য লেখকরা ছিল, যে শুধু খ্যাতির জন্য লিখলে চলবে না, যেটা ভালো যদি লেখার গুণগত মান থাকে তাহলে সেটা এমনিতেই খ্যাতি বা সুনাম বয়ে নিয়ে আসবে। তারপরে দ্বিতীয় অনুচ্ছেদে, 2 নম্বর অনুচ্ছেদে
তিনি বলেছেন যে টাকার জন্য লিখবেন না। হ্যাঁ, মানে ব্যবসায়িক উদ্দেশ্যে লেখাটা হবে না। এটা কেন বলেছিলেন? কারণ তখন সবেমাত্র আমাদের এখানে সাহিত্য চর্চা শুরু হয়েছে এবং সাহিত্যের ক্ষেত্রে নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে। হ্যাঁ, সুতরাং আমরা যদি তাদের সেই সস্তা জনপ্রিয়তার দিকে তাকাই, তাহলে আমাদের সাহিত্যের যে রুচিশীল পাঠক বা মননশীল পাঠক তৈরির যে বিষয়, সেটা শুরুতে সমস্যার তৈরি হবে, এজন্য বলেছেন। এবং বলেছেন যে ইউরোপে অবশ্য টাকার জন্য লিখছে বা এরকম লেখক বা কমার্শিয়াল লেখক তৈরি হচ্ছে, কিন্তু ইউরোপে ততদিনে যে একটা পাঠক সমাজ সেটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই বাঙ্গালায় যেটা বলে, বাঙ্গালা আরেকটা বিষয় যে বাঙ্গালা বলতে তখন কিন্তু পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে মিলিয়ে বলা হতো। তো সেখানে একটি জিনিস খেয়াল করবা যে বাঙ্গালা থেকেই কিন্তু বর্তমান যে বাংলাদেশ বা বাংলা শব্দটি এসেছে। সেটা কিভাবে? এই বাঙ্গালা থেকে পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে বাংলা এবং আরো পরে পরিবর্তিত হয়ে এই বাংলা শব্দে পরিণত হয়েছে। তো বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতি তখন বাঙ্গালা বলতে শুধু আমাদের বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলিয়ে বলা হতো, সেই কথা বোঝানো হচ্ছে। এবং আমি যেটা বলছিলাম যে ইউরোপের যে রেনেসাঁসে বা যে আগে তো সাহিত্য ছিল পদ্য নির্ভর, তো গদ্য সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ এগুলোর প্রচলনের যে বিষয়টা আধুনিক সাহিত্যে আসে, সেটা আমাদের এই উপমহাদেশে এসেছে 19 শতকে, কিন্তু 18 শতকে সেটা পুরো ইউরোপের যে রেনেসাঁসের মাধ্যমে সেখানে সাহিত্যের যে বিষয়টি সেটা শুরু হয়েছে। সুতরাং তারা অনেকটা পরবর্তী পর্যায়ে চলে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশে তখন সবেমাত্র লেখকরা লেখা শুরু করেছে এবং সাহিত্যের নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে। সুতরাং আমাদের নতুন পাঠক যারা হচ্ছে বা এদের জন্য যদি আমরা তাদের সেই এদের কি বলে যে কমার্শিয়াল ভিত্তিতে লিখি, অর্থাৎ এদের মনোরঞ্জনের জন্য, সস্তা জনপ্রিয়তার জন্য যদি আমরা লিখে থাকি, তাহলে আমাদের যে সাহিত্যের যে বিষয়টা সেটা প্রথম দিকে রুচিশীল পাঠক তৈরি হবে না, এই কথাটি এখানে বলেছে। তারপরে 3 নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন যে হ্যাঁ, তবে সাহিত্যে যদি আপনি মনে করেন যে আপনি কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য লিখছেন, তাহলে সাহিত্য লিখবেন। বা নিজের আনন্দের জন্য যদি আপনি কোনো লেখা লিখে থাকেন, তো আপনি লিখতে পারেন সেই বিষয়টি। আরেকটি বিষয় এখানে খেয়াল করবে তোমরা, যে সেটা হচ্ছে যে পুরো প্রবন্ধটি কিন্তু এখানে সাধু ভাষায় রচিত, সেটা খেয়াল করবে। তারপরে 4র্থ অনুচ্ছেদে বলেছেন, যাহা অসত্য ধর্মভীরু পরনিন্দার জন্য লিখবেন না। যেটা অসত্য, সত্য প্রকাশ করবেন, এবং পরনিন্দার জন্য, কাউকে ছোট করার জন্য প্রবন্ধ বা লেখালেখি করবেন না, সেই বিষয়টি। তারপরে 5 নম্বর অনুচ্ছেদে যেটা বলেছে যে সাময়িকের জন্য লিখবেন না। সেটা সাময়িক একটা সস্তা রেডিমেড কৃত্রিমতার জন্য তাড়াহুড়া করে লিখবেন না। সেটা যে লেখার পরে সেটা অনেকদিন, কবিতা উপন্যাস লেখার পরে সেটা অনেকদিন রেখে দেওয়ার জন্য বলেছে, এবং রেখে অনেকদিন পরে আবার সেটাকে আপনি চেক করবেন যে ঠিক আছে কিনা, সেটা এখানে বলেছে। যে কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিলে তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে, সেই বিষয়টা। সাময়িক যে বিষয়, মানে কৃত্রিম এবং খুব কম সময়ের মধ্যে যে কৃত্রিমতা তৈরি করে সেই লেখাটা যেন না লিখে, সেটা।
তারপরে 6 নম্বর অনুচ্ছেদে বলেছে যে যে বিষয়ে যাহার অর্থাৎ যেটা অধিকার নেই সেই বিষয়ে লিখবেন না, সেই বিষয়ে হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথায় একটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ যে বিষয়ে আপনার অধিকার নাই, যেটা আপনি বুঝেন না, সেটা লিখবেন না, সেটা বলেছে। কিন্তু এটা সাময়িক সাহিত্যে রক্ষিত হয় না। সাময়িক সাহিত্য বলতে আমরা যে বুঝি যে খুব অল্প সময়ের মধ্যে তৈরি যে সাহিত্য, সেটার কথা এখানে বলেছেন। 7 নম্বর অনুচ্ছেদে বলেছে যে এখানে বলেছে যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। অর্থাৎ যদি বিদ্যা থাকে, অযথা পণ্ডিতি করার দরকার নাই। যেটা আপনি বুঝেন না, ঠিক আছে, সেটা আপনার লেখার দরকার নাই। যেটা বুঝেন সেটাই লিখবেন। অযথা পণ্ডিতি, যেটা না জেনে না বুঝে কোনো পণ্ডিতি করার দরকার নাই, সেটা এখানে বলেছে। এবং শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। তখনকার দিনের লেখা যে বিভিন্ন ইংরেজি বা সংস্কৃত যে উক্তি লেখকের মধ্যে নিয়ে আসতে, হয়তো সেই বিষয়ে তার পূর্ণ জ্ঞান নেই। হ্যাঁ, সুতরাং সেই রকম দুই একটা উক্তি দিয়ে পণ্ডিতি করার চেষ্টা করবেন না, সেই কথাটি এখানে এই প্রবন্ধে লেখক বলেছেন। তারপরে যে 8ম অনুচ্ছেদ মানে 8 নম্বর অনুচ্ছেদে যেটা বলেছে যে একটা অলংকার প্রয়োগ বা রসিকতা। এখানে অলংকার প্রয়োগ হচ্ছে যে এখানে অলংকার বিষয়টা একটু তোমাদের আমি বিশ্লেষণ করি। সাহিত্যে অলংকার অলম বা ভূষণ থেকে, ঠিক আমরা মেয়েদের সাজানোর জন্য যেরকম অলংকার পরানো হয় ভূষণ তৈরি করার জন্য, সুন্দর দেখানোর জন্য, ঠিক সাহিত্যের ক্ষেত্রে অলংকার বা রসের বিষয় যেটা বলেছে এখানে, যে রসিকতার বিষয়, সাহিত্যের যে হাসি কান্না বেদনার যে বিষয়, এটাই হচ্ছে রসের বিষয়। আর অলংকারের বিষয় হচ্ছে সাহিত্যকে সুন্দর করে তৈরি করার জন্য যে বিশেষভাবে শব্দের যে শব্দ সুন্দর করে সাজানো হয়, বা অর্থের যে উপমা টানানো, অর্থের যে উপমা, সেটাই হচ্ছে এখানে অলংকার। অর্থাৎ সাহিত্যে বিশেষ একটা বিষয় হচ্ছে অলংকার, একটা লেখার শব্দগত বৈশিষ্ট্য তৈরি করা, অনুপ্রাস তৈরি করা, বা অর্থগত যে উপমা অলংকার উপমা তৈরি করা, সেটাই হচ্ছে কিন্তু সাহিত্যে অলংকার। এবং সাহিত্য অলংকারকে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শব্দালংকার এবং একটা হচ্ছে অর্থালংকার। শব্দালংকার হচ্ছে যে ধ্বনিগত বৈশিষ্ট্য, যেটা মানে পড়ার সময় যে ধ্বনিগত যে বিষয়টা তৈরি হচ্ছে, শব্দের যে মানে অনুরণনের বিষয় বা শব্দগত উচ্চারণের যে বিষয়টা, সেটাই হচ্ছে শব্দালংকার। অর্থালংকার হচ্ছে যে সেই শব্দের মাধ্যমে কোনো একটা বিশেষ কথাকে মানুষের মধ্যে কতটুকু দাগ কাটতে পারলো, সেটাই হচ্ছে অর্থালংকার। এই বিষয়টি যদিও সাহিত্যের একটু উচ্চাঙ্গের বিষয়, তবু আমি তোমাদের সহজ করে এখানে তোমরা সহজভাবে যেভাবে মনে রাখতে পারো সেভাবে আমি বললাম। সুতরাং যে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। হ্যাঁ, শুধু শুধু হাস্যরস নিয়ে আসা বা অলংকার নিয়ে আসার দরকার নেই, যেখানে যতটুকু থাকা দরকার। এবং আপনার মধ্যে যদি সেই অলংকার থাকে, সেটা এমনিতেই প্রকাশ পাবে, সেটা জোর করে প্রকাশ করার কোনো দরকার নাই, সেই কথাটি বলেছেন। পরে 9ম অনুচ্ছেদে যেটা বলেছে, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়ে দিবে, এটি প্রাচীন বিধি। এটা মানে আসলে আমি সে কথা বলি নাই, মানে কাটিয়ে দেবে, জাস্ট এটা উপমা আকারে বলেছে যে যখন আবেগে আমার কাছে মনে হচ্ছে যে এটাই সবচেয়ে ভালো অলংকার, হ্যাঁ, সবচেয়ে আমি যেটা মনে করি সবচেয়ে ভালো, সেটা কেটে দিতে হবে। এটা একটা প্রাচীন বিধির কথা বলা হয়েছে, এই জন্য না, সেটা কেটে দিতে হবে এই অর্থে এখানে প্রকাশ করা হয়েছে যে আপনার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে ভালো, সেটা আসলে সেটাই ভালো নাও হতে পারে, কারণ আপনি একটা বিশেষ আবেগের দ্বারা হয়তো সেই অলংকারটি তৈরি করেছেন। সুতরাং সেটা পরবর্তীতে আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে যাচাই করে তারপর আপনাকে প্রকাশ করতে হবে, সেই কথাটি এখানে বলেছেন। যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে।
যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজেই আর উহা ভালো লাগিবে না। এই বিষয়টি পরে যে কথাটি বলেছেন যে দশম অনুচ্ছেদে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। এত যে আসলে এত কিছু শিখে কখনো সাহিত্য রচনা করা যায় না। সাহিত্যের বিষয়টা অনেক সময় মননগত একটা বিষয়, যে আমি বই পড়ে পড়ে বা একটা বিশেষ কিছু শিখে এই যে আমি সাহিত্য হয়ে যাবে, এই বিষয়টা না। সবচেয়ে সরলতা হচ্ছে মূল বিষয়। সেটা এখানে বলেছে যে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। যিনি সোজা কথায় আপনি মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ লেখক। সুতরাং শুধু শুধু কঠিন করে লাভ নাই। শুধু শুধু আমি অনেকগুলো সংস্কৃত শব্দ নিয়ে আসলাম, হ্যাঁ, এবং কঠিন করে লিখলাম, এর কোনো মানে হয় না। সেই কথাটি বলেছেন। এবং 11 নম্বর অনুচ্ছেদে যেটি বলেছেন যে কাহারও অনুকরণ করিবেন, এটা আমাদের বাঙালিদের জন্য খুবই প্রযোজ্য। আমরা নকল প্রবণতা তার বিষয়, হয়তো কোনো বিদেশি লেখকের কোনো ইংরেজি বই পড়ে বা যারা অন্য বই পড়ে অন্য সাহিত্যের বিষয়টাকে সেটা বাংলায় নিয়ে আসি এবং নিয়ে এসে আমরা জনপ্রিয়তা অর্জন করি। এই কথাটা, এই যে নকল করা, সে নকল করলে হয়তো আমি সাময়িকভাবে বাহবা পেতে পারি, কিন্তু যখন সার্বিকভাবে বিচার করা হবে তখন কিন্তু সেটা বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে সেটা কিন্তু টিকবে না। এই বিষয়টা আমাদের বাংলাদেশের এই বর্তমান যুগের লেখকদের ক্ষেত্রেও দেখা যায়। এই কথাটি যে বঙ্কিমচন্দ্র বলেছেন সেই 19 শতকে, এখন আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি। এই একবিংশ শতাব্দীরও কিন্তু এটা বাংলাদেশে দেখা যায়, যে আমি সরাসরি নাম বলবো না, এরকম বাংলাদেশে এমন লেখক রয়েছেন যে বিদেশি কোনো সাহিত্য পড়ে সেই বিষয়টাকে বাংলা ভাষায় পড়ে যে সস্তা জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বিখ্যাত হয়েছেন। এরকম লেখকও বাংলাদেশে রয়েছে এবং খুবই জনপ্রিয়তার শীর্ষে তিনি অবস্থান করেছেন। আমি সরাসরি নাম বলবো না। তো এই হচ্ছে বিষয়। তারপরে যে 12 নম্বর অনুচ্ছেদে যেটি বলেছেন যে যে কথার প্রমাণ দিতে পারবে না তাহা লিখিও না। এটা বলেছেন যে প্রমাণ হয়তো সাময়িকভাবে দরকার হয় না, কিন্তু যেটা লিখবে সেটা প্রমাণ হাতের কাছে রাখা ভালো। শেষে যেটা বলল যে বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার বর্ষা, অবশ্যই এই শেষের অনুচ্ছেদে যেটা বলেছে, হ্যাঁ আমাদের, কারণ সাহিত্য হচ্ছে কি সমাজের দর্পণ। পরবর্তী প্রজন্মদের রুচিশীল মননশীল যে বিষয়টা সেটা এই সাহিত্যের মাধ্যমেই তৈরি হয়। সুতরাং আমরা যদি সেই রুচিশীল মননশীল উন্নত মানের পাঠক তৈরি করতে না পারি এবং এই সাহিত্যের মাধ্যমে যদি সেই বিষয়গুলো আমরা না নিয়ে আসি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা মারাত্মক অবস্থা দাঁড়াবে এবং তখন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী প্রজন্মের উন্নতির জন্য এটা একটা বিশেষ অন্তরায় হয়ে দাঁড়াবে এই বিষয়টি। কারণ সাহিত্যের মধ্যে দিয়ে মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলোর যে মননশীলতা সেই বিষয়গুলো তৈরি হয়। সুতরাং সাহিত্যের ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে পুরো প্রবন্ধটিতে যে প্রবন্ধটি সেই যে কথা আমি বললাম সে 19 শতকে লিখলো, এখন আমরা যে এই একবিংশ শতাব্দীতে বসবাস করছি সেই একবিংশ শতাব্দীতেও কিন্তু এটির সার্বজনীনতা এবং সেই কথা কিন্তু এখন আমাদের জন্য অমর হয়ে রয়েছে। তো আমরা প্রবন্ধটি আজকে শেষ করলাম। প্রবন্ধটির যে বিষয়গুলো, এখন তোমাদের এই যে প্রবন্ধটি প্রত্যেকটি যে কথা হচ্ছে যে তোমরা যখন কোনো গল্প প্রবন্ধ কবিতা বা নাটক পড়বে তখন সেটা আবার পড়ার পরে তোমরা চিন্তা করবে যে এই লেখার মাধ্যমে লেখক কি বিষয়বস্তু বা আমরা এটার মাধ্যমে কি শিখতে পেরেছি, কোন কোন বিষয়গুলোর সাথে এটার সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে। মানে এই যে কোনো প্রবন্ধ কবিতা পড়লাম সেটা আবার
পড়ার পরে আমাদের চিন্তা করতে হবে এবং চিন্তা করে মিলাতে হবে। এভাবে যদি আমরা চিন্তা করে মিলাতে পারি তাহলে আমাদের প্রচলিত গাইডগুলো মুখস্থ করার দরকার নেই। হয়তো আমি কি বলে যে মডেলের জন্য আমি রিডিং করব এবং রিডিং পড়ে যে একটা ধারণা হবে সেটা থেকে আমার ধারণার সাথে মিলিয়ে আমি পরীক্ষায় লিখতে পারবো। সুতরাং পরীক্ষায় আমাকে মুখস্থ কোনো কিছু আমাকে লিখতে হবে না, কোনো গাইড মুখস্থ করে লেখার দরকার নেই। সেটা তোমরা এখন মনে মনে চিন্তা করো যে এই যে আমি যে তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেটার সাথে কোন কোন বিষয়গুলো হতে পারে, বিষয়বস্তু কি। তো খেয়াল করো, তো এখানে যে বিষয়গুলো চলে আসে যে এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু তোমাদের কি বলে পরীক্ষায় যে সৃজনশীলের যে প্রশ্ন সেগুলোর একটা সেই বিষয়গুলো এখানে কেন্দ্র করেই অন্য একটা উদ্দীপকের সাথে তোমাকে তুলনা করে তার যে বিষয়গুলো তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম তোমরা যদি একটু চিন্তা করো দেখবে যে প্রথম দিকে হতে পারে কি রচনার শিল্পগুণ, অর্থাৎ একটা রচনাকে শিল্পমণ্ডিত করে সুন্দরভাবে লেখার যে বিষয়গুলো সেটা। দ্বিতীয়ত কি হতে পারে, রচনা হবে মানব কল্যাণ। আমরা সাহিত্যে যা কিছু পড়ি সেটা মূল হওয়া উচিত মানব কল্যাণ এই বিষয়টি। রচনার ব্যবসায়িক দিক, যে শুধু ব্যবসার জন্য আমাদের সমাজকে ধ্বংস করে কোনো কিছু লিখলে আমাদের সমাজের জন্য ক্ষতি হয় সেরকম লেখা আমাদের লেখা উচিত নয়। যেটা প্রবন্ধেই আমি এতক্ষণ আলোচনা করলাম এই বিষয়গুলো জাস্ট আমি এখানে উদাহরণস্বরূপ দিচ্ছি। এখন তোমরা এগুলো মনের মধ্যে চিন্তা করে এটার সাথে মিলিয়ে তোমরা দেখতে পারো। খ্যাতির বিষয়, মাতৃভাষার মাধ্যমে সাহিত্য চর্চা, ওই যে কোনো কোটেশন বা কোনো অন্য সাহিত্যকে নিয়ে সেই বিষয়গুলো রয়েছে। পরদিনের জন্য যাই হোক এটা আমি ইত্যাদি এভাবে হতে পারে। এখন তোমরা এটা তোমরা যে আমি যে আলোচনা করলাম এবং তোমরা যখন পড়বে তখন এগুলো পড়ার পরে এই বিষয়গুলো চিন্তা করবে, তাহলে দেখবে যে যখন সৃজনশীল প্রশ্নটা তুমি লিখতে যাবে তখন তোমার কোনো সমস্যা হবে না এবং তুমি সেটার সাথে সাদৃশ্য রেখেই যে কোনো সৃজনশীল প্রশ্ন তুমি লিখতে পারবে। তো আজকে আর নয়, আমি বিদায় নেব। তোমরা ভালো থাকো, আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।